আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল 2024 সালের নিট ইউজির কাউন্সেলিং এর প্রথম পর্ব আগামী 14 আগস্ট থেকে শুরু হচ্ছে। গ্রাহক সন্তুষ্টির তালিকায় আগরতলা বিমানবন্দর দেশের 10ম স্থানে উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের জিডিপি 8% হারে বেড়েছে এবং শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে সারা বিশ্বের মধ্যে ভারত উঠে আসবে। প্যারিসে আয়োজিত 33তম অলিম্পিকে আজ ভারতের ঝুলিতে আরও একটি পদক এসেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। 2024 সালে নিট ইউজির কাউন্সেলিং এর প্রথম পর্ব আগামী 14 আগস্ট থেকে শুরু হচ্ছে। রাজ্যসভায় সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন যে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে কাউন্সেলিং 4 পর্বে অনুষ্ঠিত হবে। তিনি বলেন আগস্টের প্রথম সপ্তাহে নিবন্ধন শুরু হবে এবং 14 আগস্ট থেকে 23 আগস্টের মধ্যে প্রথম দফার কাউন্সেলিং শেষ করা হবে। গ্রাহক সন্তুষ্টির তালিকায় আগরতলা বিমানবন্দর দেশের 10ম স্থানে উঠে এসেছে আর উত্তর পূর্ব ভারতের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। আজ আগরতলা বিমানবন্দরের সহকারী জেনারেল ম্যানেজার জেম্পো হাকেব জানিয়েছেন দেশের 61টি বিমানবন্দরের সমীক্ষার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এই অবস্থানের কথা জানিয়েছে। তিনি আরও জানান পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশ, কেনাকাটার সুবিধা, এয়ারলাইন্সের কর্মী এবং নিরাপত্তা কর্মীদের সৌজন্য ইত্যাদি বিষয়ের উপর বিমানবন্দর কর্তৃপক্ষ সমীক্ষা করে। বিমানবন্দর কর্তৃপক্ষের অধিকর্তা কে সি মিনার নেতৃত্বে গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের সর্বোত্তম সুবিধা দেওয়া হচ্ছে বলে জানান শ্রী হাকিব। আসাম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আজ একজন নিহত এবং 3 জন গুরুতর আহত হয়েছেন। আসাম আগরতলা জাতীয় সড়কের চুরাইবাড়ি থানার শনিছড়া এলাকায় আজ কাকভোরে বাগবাসার দিক থেকে আসা 16 চাকার ডাম্পারের সঙ্গে চুরাইবাড়ির দিক থেকে আসা 12 চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই গাড়ির চালক এবং সহচালকরা গুরুতরভাবে আহত হন। পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় মানুষের সহায়তায় তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হলে সাজানুল ইসলাম নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য শিলচর রেফার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়েছে। চুরাইবাড়ি থানার পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ লেক চৌমুহনী স্থিত বাজারটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেয়র অবৈধভাবে স্থান দখলকারী দোকানীদের জায়গা ছেড়ে দিতে 7 দিনের সময়সীমা বেঁধে দেন। শ্রী মজুমদার বলেন অন্য সব বাজারের মতো লেক চৌমুহনী বাজারটিকেও আধুনিকভাবে সাজিয়ে তোলা হবে। মেয়রের সঙ্গে ছিলেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি আজ ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জেলা পরিষদের প্রার্থী শম্ভু মানিকের সমর্থনে উত্তর জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডলুছড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। প্রার্থী শম্ভু মানিক সহ বিজেপি দলীয় নেতা কর্মীরা মন্ত্রীর সঙ্গে ছিলেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 12 নম্বর আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিশ্বজিৎ শীলের সমর্থনে পুরাতন আগরতলার পূর্ব চাম্পামরা সেবাধাম সংলগ্ন এলাকা থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেন দলের কর্মী সমর্থকরা। মানুষ বিগত দিনের কাজে নিরীক্ষে তাদের ভোট দেবেন বলে আশা ব্যক্ত করেন প্রার্থী বিশ্বজিৎ শীল। ধলাই জেলায় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে প্রশাসনিক তৎপরতা চলছে। ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনিক স্তরে প্রশিক্ষণ কর্মসূচিও চলছে। আজ আমবাসা আরডি ব্লকের অধীনে যে সকল কর্মীরা ভোটের কাজে নিযুক্ত তাদের দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ দেওয়া হয়। আমবাসা পঞ্চায়েত রাজ ইনস্টিটিউটে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে 22টি দলের 132 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। রিটার্নিং অফিসার তথা আমবাসা সমষ্টি উন্নয়ন আধিকারিক মুনমুন দেববর্মা জানান আজ নির্বাচনী নীতি নির্দেশিকা অনুসারে ভোটের কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি আরও জানান স্ট্রং রুম ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে এবং আজ ব্যালট পেপারও পৌঁছে গেছে। বিদ্যুৎ দপ্তরের লাইনম্যান এবং হেল্পারদের কাজের সময় দুর্ঘটনা এড়াতে এবং লাইনম্যান ও হেল্পারদের যাতে সুরক্ষা বিধি মেনে কাজ করতে পারেন এবং দ্রুত লাইন সারাই করতে পারেন সেই উদ্দেশ্যে আজ প্রশিক্ষণ শুরু হয়েছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের উদ্যোগে ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটের উত্তর পূর্বাঞ্চলীয় কার্যালয়ের সহযোগিতায় আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে আজ সকাল 10টায় 3 দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট উত্তর পূর্বাঞ্চলীয় কার্যালয়ের অধিকর্তা ড রোহিত ভার্মা, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের কোম্পানি সেক্রেটারি অলোক শ্রীবাস্তব, ডিজিএম কর্পোরেট শিশির দেববর্মা এবং ডিজিএম সেক্রেটারি রাজেন্দ্র দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। শিবিরে গোটা রাজ্য থেকে বাছাই করা 30 জন লাইনম্যান এবং হেল্পার প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ নিচ্ছেন। রোহিত ভার্মা জানান গোটা দেশে একযোগে 20,000 লাইনম্যানের প্রশিক্ষণ শুরু হয়েছে। তিনি আরও জানান এই প্রশিক্ষণে অত্যাধুনিক পদ্ধতিতে বিদ্যুতের লাইন মেরামতের বিষয় শেখানো হবে, পাশাপাশি সুরক্ষা বিধির বিষয়টিও নিশ্চিত করা হবে। রাজ্য জুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েতের ভোটের প্রস্তুতি চলছে। ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অধীন কাউলিকুড়ার বিএনসিতে দ্বাদশমান বিদ্যালয়ে ভোটকর্মীদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আজ মোট 504 জন ভোটকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখানে ব্যালট বাক্সের ব্যবহার বিধি সম্পর্কে অবহিত করা হয়। গৌরনগর ব্লকের সহকারী রিটার্নিং অফিসার তথা এআরও সুধাংশু সরকার জানান গৌরনগর ব্লকের 75টি পোলিং বুথে আগামী 8ই আগস্ট নির্বিঘ্নে ভোট পর্ব সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ ভোটকর্মীদের দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আজ খয়েরপুর বিধানসভার অন্তর্গত একতলা কমিউনিটি হলে একটি বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পশ্চিম নোয়াবাদী পঞ্চায়েতের 10 নম্বর জিলা পরিষদের বিজেপি প্রার্থী কামনা সরকার সহ মহিলা মোর্চা এবং স্বসহায়ক দলের সদস্যরা। বৈঠকে পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দলীয় কার্যকর্তাদের মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যা সমাধানে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন বিধায়ক শ্রী চক্রবর্তী। শিশুদের সুরক্ষা প্রকল্পে সচেতনতা বাড়াতে আজ নন্দননগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আইনি শিবিরের আয়োজন করা হয়। পশ্চিম জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই শিবিরে আলোচনা করেন আইনজীবী মল্লিকা দেবনাথ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নমিতা দে এবং আইনি স্বেচ্ছাসেবক রাজীব কুমার পাল। ভাষণে শ্রীমতী দেবনাথ বলেন, স্টুডেন্ট স্কলারশিপ স্কিমে গরিব পরিবারের ছাত্রছাত্রীদের যে ভাতা দেওয়া হয় তাতে সহযোগিতা করে জেলা আইন সেবা কর্তৃপক্ষ। রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে অভিযোগ এনে আজ উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার কাছে ডেপুটেশন দিল কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। তাদের দাবি, কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা। তাদের ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিতে কংগ্রেস নেতা আমির হোসেনের নেতৃত্বে আজ এক প্রতিনিধি দল উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তার কাছে তাদের দাবি পেশ করেন। নিয়মিতকরণ ও সরকারি কর্মচারীদের মতো বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান ইত্যাদি দাবিতে আজ স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মীরা আগরতলা আইজিএম হাসপাতালের মেডিকেল সুপারের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারী সংগঠনের সম্পাদক রতন দেবনাথ জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরে থাকা 950 জন কর্মীকে অবিলম্বে নিয়মিত করা এবং সরকারি কর্মচারীদের মতো সুযোগ সুবিধা প্রদানের দাবিতেই ছিল এই কর্মসূচি। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের জিডিপি 8% হারে বাড়ছে এবং শীঘ্রই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। আজ নতুন দিল্লিতে জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত আর পোস্ট ইউনিয়ন বাজেট 2024-2025 শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন, মহামারীর সঙ্গে লড়াই করার পরেও ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার যে গতি ও মাত্রায় পরিকাঠামো নির্মাণ করছে তা নজিরবিহীন। তিনি বলেন, মূলধনী ব্যয়কে সম্পদ বিনিয়োগের সবচেয়ে বড় উৎপাদনশীল মাধ্যম বলা হয়। তিনি বলেন, 2004 সালে ইউপিএ সরকারের প্রথম বাজেটে মূলধনী ব্যয় ছিল প্রায় 90,000 কোটি টাকা এবং 2014 সালে তা বেড়ে হয়েছে 2 লক্ষ কোটি টাকা। প্রধানমন্ত্রী বলেন, বাজেটের আকার এখন 3 গুণ বেড়ে 48 লক্ষ কোটি টাকা হয়েছে। তিনি বলেন, সরকার বিভিন্ন মন্ত্রকের বরাদ্দ রেকর্ড পরিমাণে বাড়িয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, ভারতে একমাত্র দেশ যেখানে উচ্চ প্রবৃদ্ধি এবং কম মুদ্রাস্ফীতি রয়েছে। তিনি বলেন, গত 10 বছরে 25 কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার সহজে জীবনযাপন, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের উপর বিশেষ নজর দিয়েছে। তিনি বলেন, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রয়েছে। তিনি বলেন, আজ ভারতের নীতি, নিষ্ঠা, সংকল্প ও সিদ্ধান্ত সারা বিশ্বকে দেশে বিনিয়োগের জন্য আকৃষ্ট করছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রতিশ্রুতি মতো বিকশিত ভারতের লক্ষ্যে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। এই সম্মেলনের আয়োজক কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এর লক্ষ্য হল প্রবৃদ্ধির জন্য সরকারের বৃহত্তর দৃষ্টিভঙ্গি এবং এই প্রচেষ্টায় শিল্পের ভূমিকা রূপরেখা উপস্থাপন করা। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ভূমিধস বিধ্বস্ত ওয়ায়নাড জেলা থেকে এখনো পর্যন্ত 93টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিরুবনন্তপুরমে সাংবাদিকদের তিনি বলেন, 34টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 18টি স্বজনের কাছে তুলে দেওয়া হয়েছে। আহত 138 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে মালাপ্পুরম জেলার পথুকালের চালিয়া নদী থেকে ভূমিধসের পর ভেসে যাওয়া 16টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ওয়ায়নাডে 45টি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং শিবিরগুলিতে ইতিমধ্যে 3069 জন আশ্রয় নিয়েছেন। ঝাড়খণ্ডের চক্রধরপুর রেলওয়ে বিভাগের অন্তর্গত পোটাবেদা গ্রামের কাছে বারাবাম্বু এবং খারসাওয়া রেলওয়ে স্টেশনের মধ্যে আজ সকালে হাওড়া মুম্বাই মেলের 18টি বগি লাইনচ্যুত হওয়ায় 2 জন যাত্রী নিহত এবং অনেক যাত্রী আহত হয়েছেন। ত্রাণ উদ্ধার অভিযানে B4 কোচ থেকে 2 যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রেলের পক্ষ থেকে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা, বেশি আহতদের 5 লক্ষ টাকা এবং অল্প আহতদের 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। এদিকে ঝাড়খণ্ড সরকারও অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছে। সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেছেন, জলসেচের অভাবে রাজ্যে আমন ধান চাষের বিরাট সমস্যা চলছে। এছাড়াও শ্রাবণ মাসে যে সমস্ত চাষ হয় সেসব জলের অভাবে ব্যাহত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে জল সম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকারের কাছে এক স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে আমন চাষের জন্য জলসেচের ব্যবস্থা করার দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে রতন দাস, মধুসূদন দাস এবং সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। খেলার খবর। প্যারিসে আয়োজিত 33তম অলিম্পিকে আজ ভারতের ঝুলিতে আরও একটি পদক এল। মনু ভাকর এবং সরবজোত সিং মিক্সড 10 মিটার এয়ার পিস্তল শুটিংয়ে আজ কোরিয়াকে হারিয়ে ব্রোঞ্জ পদক দখল করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনু ভাকর এবং সরবজোত সিংকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেছেন, একই অলিম্পিক গেমসে ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে 2টি পদক জিতে মনু ভাকর ইতিহাস সৃষ্টি করেছেন। রাষ্ট্রপতি বলেন, তারা জাতিকে অত্যন্ত গর্বিত করেছেন। তিনি ভবিষ্যতে মনু ভাকর এবং সরবজোত সিং এর প্রভূত সাফল্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনু ভাকর এবং সরবজোত সিংকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে বলেন, ভারতীয় শুটাররা দেশকে গর্বিত করে চলেছেন। তিনি বলেন, দুজনেই দারুণ দক্ষতা দেখিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত তাতে অত্যন্ত আনন্দিত। তিনি আরো বলেন, মনু ভাকরের টানা 2টি অলিম্পিক পদক তার ধারাবাহিক শ্রেষ্ঠত্ব এবং নিষ্ঠার প্রদর্শন করে।
প্যারিসে আয়োজিত 33তম অলিম্পিকে ভারতের ভজন কৌরাজ মহিলাদের তীরন্দাজি ব্যক্তিগত বিভাগে ইন্দোনেশিয়ার ডাব্লিউ মেসজোরকে হারিয়ে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তার আগে আজই তিনি ইন্দোনেশিয়ার এসএন কমলকে হারান। আজ ভারতের চিরাগ শেঠি এবং এস রাঙ্কিরেড্ডি পুরুষদের ব্যাডমিন্টন ডাবলসে গ্রুপ সিতে ইন্দোনেশিয়ান জুটির বিরুদ্ধে জিতেছেন। পুরুষদের হকি পুল বি ম্যাচে ভারত আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে 2-0 গোলে জিতেছে। খুমলুং স্টেডিয়ামে আয়োজিত বীর বিক্রম স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার শেষ আটে উঠল বিনাপানি এফসি। আজ বিনাপানি এফসি 5-0 গোলে খুমলুং প্লে সেন্টারকে পরাজিত করে। দলের পক্ষে বিলাস দেববর্মা এবং অমিত জমাতিয়া 2টি গোল করেন। একটি গোল করেন বীরু দেববর্মা। আসরে 20টি দল অংশ নিয়েছে। আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের দক্ষিণ জেলায় ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। 2024 সালে নেট ইউজি কাউন্সেলিং এর প্রথম পর্ব আগামী 14 আগস্ট থেকে শুরু হচ্ছে। গ্রাহক সন্তুষ্টির তালিকায় আগরতলা বিমানবন্দর দেশের 10ম স্থানে উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের জিডিপি 8% হারে বাড়ছে এবং শীঘ্রই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। প্যারিসে আয়োজিত 33তম অলিম্পিকে আজ ভারতের ঝুলিতে আরও একটি পদক এসেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।